স্যার, এসে গেছি। আমি ভুরু কুঁচকে বললাম, এসে গেছি? কোথায়? কোনো দালান-টালান তো কিছুই দেখতে পাচ্ছি না। স্যার, এখান থেকে মিনিট 10 হাঁটলে তারপর একটা পুকুর পড়বে। ওখানে ডান বাম দুটো রাস্তা গেছে। আপনি বাঁদিকের রাস্তা ধরে গেলেই পৌঁছে যাবেন। আচ্ছা, ঠিক আছে। তোমাদের বাবু এত ভয় আসে কোত্থেকে ভগবানই জানে। বলে হাসিটা লুকোলাম। ট্যাক্সিওয়ালা অত্যন্ত গভীর স্বরে বলল, স্যার, অমন অভিশপ্ত জায়গায় গেলে মানুষ কেন, সিংহেরও বুক কেঁপে উঠবে। আবারও বলছি স্যার, যাবেন না ওখানে। হেসে বললাম, না, যেতে তো হবেই। এতই যখন সাবধান করছো তাহলে তো আমি সেখানে যাবই। কিন্তু স্যার, সেখানে যে অতৃপ্ত আত্মার বাস, সাবধানে থাকলেও তার কোনো মূল্যই নেই। হ্যাঁ, আমি অত ভূতের ভয় টয় পাই না, বরং ভূত আমাকে ভয় পায়। কমপক্ষে ৩০টার মতো ভূতুড়ে বাড়িতে বাস করেছি। এসব আমার সয়ে গেছে। ঠিক আছে, এখন এসো আমি যাই। গোধূলির শেষ লগ্ন, এখন ভূতের আনাগোনা শুরু হয়। ট্যাক্সিওয়ালা কোনো উত্তর দিল না। ফ্যাল ফ্যাল ভাবে কেমন করে যেন তাকিয়ে রইল। আমি আর অপেক্ষা করলাম না, ভাড়াটা হাতে গুজে দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলাম। এখন গোধূলির মৃত্যু সময়। আকাশে ছোট ছোট মেঘে টুকরো দ্রুত সরে যাচ্ছে। সন্ধ্যা একদম ঘনিয়ে এসেছে। এখন সন্ধিক্ষণ, অর্থাৎ বিকাল আর রাত্রের যুক্ত সময়। এ সময়ে ভূত প্রেতরা চলাচল করে। আশেপাশে মরা গাছপালা আর শুকনো শুকনো ডালে কতকগুলো কাক আমাকে দেখে কা কা করছে। একবার পিছনে ফিরে তাকালাম। ট্যাক্সিওয়ালা ভাড়াটা পেয়ে ভালোই ভালোই কেটে পড়েছে। স্থানীয় লোকজন এই জায়গাটির নাম শুনলেই যেন প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। এই জায়গাটা তাদের কাছে অপয়া। জায়গাটার নাম কলস ঘর। এই কলস ঘরে লোকজন খুব কম থাকে। একটু রুক্ষ পরিবেশ বটে, তবে মনোরম। ব্রিটিশ আমলের সময় এখানে একটা ছোটখাটো জেলখানা গড়ে উঠেছিল। সেই সাথে গড়ে উঠেছিল ফাঁসির ঘর। আর এই ফাঁসির ঘরের জন্যই কলসগড় কুখ্যাত। এই কলসগড়ের আশেপাশে কিছু আদিবাসী থাকতো। বনের কাঠ কেটে চাষাবাদ করে তাদের দিন চলত। ইংরেজরা স্বভাবতই সেখানে আধিপত্য কায়েম করে এবং দমন পীড়ন চালায়। তখন পরিবেশ উচ্ছৃঙ্খল হয়ে উঠল, ভীষণ রকম উচ্ছৃঙ্খল। সে সময় আদিবাসী ও স্থানীয়রা ছোটখাটো বিদ্রোহ করে আর হত্যাকাণ্ড চালায়। এর জন্য তাদের ধরে বিচার কিংবা বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল। এর কিছুদিন পর থেকে হঠাৎ ওখানে অশরীরীর আনাগোনা শুরু হয়। পাহারারত পুলিশরা মাঝে মাঝে রাতের বেলায় দেখত ফাঁসি প্রাপ্ত আসামিরা সেই ফাঁসি ঘরের সামনে মণিহীন চোখে রক্তাক্ত জিভা বের করে বসে আছে, আর সেই জিভা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরত। এমনকি যারা জেলে বন্দি থাকতো তারাও দাবি করেছিল রাতের বেলায় সবাই যখন ঘুমোয় তখন নাকি কারা যেন মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় নিঃশব্দে হেঁটে বেড়ায়, তারপর কিছুক্ষণ পরে উধাও হয়ে যায়। ট্যাক্সিওয়ালাটি বলেছিল এখানে নাকি আমার আগেও অনেকে ভূতের সাক্ষাৎকারের জন্য এসেছিল, কিন্তু তারা কোনোদিনও আর ফেরেনি। প্রায় 10 মিনিট হাঁটার পর পুকুরটা পড়ল। মৃতপ্রায় পুকুর, শুকনো ডালপালা আর পাতায় ভর্তি। সেখান থেকে আজব উৎকট একটা গন্ধ ভেসে আসছে। পুকুরটার সামনাসামনি এসে থামতে হলো। দুদিকে দুটি কাঁচা রাস্তা গিয়েছে। বাদিকে রাস্তাটা ধরে হাঁটা শুরু করলাম। কয়েকটা জলাকীর্ণ ভাঙা পুরনো দিনের বাড়ি চোখে পড়ল। জঙ্গলে সব ছেয়ে গেছে। ব্যাগ থেকে আগেই টর্চ বের করেছি। সেটার আলো রাস্তার মধ্যে এদিক ওদিক ফেলে শান্তভাবে এগিয়ে চলছি। কিছু দূর যাওয়ার পর একটা ফাঁকা জমির উপর বিস্তৃত বড় একতলা ভাঙা দালান চোখে পড়ল।
আরেকটু কাছে যেতেই বুঝলাম এটাই সেই অভিশপ্ত জেলখানা। দেওয়ালের ইটগুলো খসে খসে পড়ছে, আর সিমেন্টের ঝুরঝুরে জায়গায় সামান্য শ্যাওলা পড়ছে। হঠাৎই এই জনমানবহীন স্থান থেকে একটা আষ্টে গন্ধ ভেসে এলো। জেলখানার প্রধান ফটক অবধি রাস্তাটা পরিষ্কার, কোনো ঘাস নেই। দেখে মনে হয় মানুষের অহরহ যাতায়াত আছে। সেই পরিষ্কার পথ ধরে প্রধান ফটকটা পেরিয়ে যখন পরিত্যক্ত জেলখানার ভিতর ঢুকলাম, তখন একটা ছোট সাইনবোর্ড চোখে পড়ল। সেখানে বড় অক্ষরে লেখা আছে, সন্ধ্যা হলেই চলিয়া যাইবেন, এইখানে নানা ভুতুরে কর্মকাণ্ড হইয়া থাকে। আপনার কিছু হইলে আমরা তাহার দায়ভার গ্রহণ করিব না, তাই সাবধান। সাইনবোর্ডের নিচে প্রশাসনের নাম লেখা। আমি সেটাকে গ্রাহ্য করলাম না। টর্চের আলোটাকে সম্বল করে অন্ধকার পরিত্যক্ত ভুতুরে জেলখানায় প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই বুঝলাম জায়গাটা ধুলো বালিতে পূর্ণ হয়ে গেছে। আমার টর্চের আলোতে বুঝতে পারছি ধুলো ঝাঁকে ঝাঁকে ঘুরপাক খাচ্ছে। আমার জুতোর ঠক ঠক শব্দ বারবার যেন প্রতিধ্বনিত হচ্ছিল। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা তফাতে মেঝের ভাঙা টেবিল আর ভাঙা চেয়ার পড়ে আছে। কতকগুলো আরশোলা মোড়ে শুকিয়ে চিত হয়ে পড়ে আছে। এখানে জেল কক্ষগুলো গায়ে গায়ে লাগানো। লোহার গারদগুলো মোর্চের আক্রমণে আসক্ত হয়ে গেছে। গারদের একটা দণ্ড ধরে টান দিতেই সশব্দে সেটা আমার হাতে চলে এলো। একদম ভুতুড়ে পরিবেশ। চারপাশ যেন কেমন খা খা করছে। যতই ভিতরে এগোচ্ছি ততই যেন অন্ধকার আরও ঘিরে ধরছে। একটু সামনে এগোতেই হঠাৎ কোথা থেকে যেন গারদ খোলার একটা চাপা বিশ্রী শব্দ ভেসে এলো। আতঙ্কে চমকে পাশে তাকালাম, কিন্তু সব স্বাভাবিক। হয়তো এমনি এমনি শব্দ হয়েছে। ব্যাগ থেকে একটা লম্বা চৌকোনা যন্ত্র বের করলাম। এই যন্ত্রটা অশরীরীর উপস্থিতির জানান দেয়। প্রত্যেকটা ভৌতিক অভিযানে সে আমার সব সময়ের সঙ্গী। সেটাকে বের করে যখন চালু করলাম, তখন আমার কপাল বেয়ে ঘাম নেমে এলো। দেখলাম তার চিহ্নটা লাল সবুজ সব বাতি ছড়িয়ে শেষ প্রান্তে এসে কাঁপছে। এমনভাবে কাঁপছে যেন এখনই ভেঙে বেরিয়ে যাবে। অর্থাৎ আমার আশেপাশে এখন প্রেত আত্মা বিরাজ করছে। বারবার মনে হচ্ছিল আমার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। তার শ্বাস আমার ঘাড়ে এসে ঠেকছে। সে এখনই বুঝি আমাকে ঝাপটে ধরবে। পেছনে ঘুরে টর্চ মেরে দেখলাম একটা ভাবসা গরম হাওয়া আমার সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে চলে গেল। আর সেই সাথে একটা তীব্র সুগন্ধযুক্ত উৎকট গন্ধ নাকে এসে ঝাপটা দিল। গন্ধটা কেমন যেন নেশার মতো। সব কেমন অবশ হয়ে আসছে। সব কিছুই অস্পষ্ট দেখছি। অন্ধকার হয়ে আসছে চোখ দুটো। ধুলোয় ভর্তি মেঝেতে ধূপ করে বসে পড়লাম। মাথাটা হঠাৎ ভীষণ ঝিমঝিম করছে। চোখের পাতাও এক হয়ে আসছে। টর্চটা হাত থেকে ছিটকে পড়ল। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফিসফিস করা কণ্ঠস্বর শুনতে পেলাম, আর মনের মধ্যে শুনতে পেলাম কে যেন বলছে, এসো এসো, আমাদের সাথে এসো। কোনো অতৃপ্ত প্রেতাত্মা কি আমাকে ভর করলো? কথাটা ভাবার পরপরই যেন সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়লাম। কারোর বুক ফাটা আর্তনাদে যেন জ্ঞান ফিরে পেলাম। ধর্মর করে উঠে বসলাম। পাশে টর্চটা পড়ে রয়েছে। তাড়াতাড়ি সেটাকে তুলে নিলাম। গলার মধ্যে একটা তীব্র ব্যথা অনুভব হচ্ছে। ঢোক গিলতে গিয়ে ব্যথা একদম চেঁচিয়ে উঠলাম, ও বাবা, আহ, কি ব্যথা! ও ব্যথা, কি ব্যথা করছে! আহ,
হাতে ভর দিয়ে কোনো মতো উঠে দাঁড়ালাম। অলক্ষণে গন্ধের প্রভাবটা এখনো নাক থেকে যায়নি। কি অসহ্য! সেই বুক ফাটা আর্তনাদ আবার শুনতে পেলাম, তবে সেটা চাপা। বুঝলাম এই উৎসটা ফাঁসির ঘর থেকে আসছে। বুকটা ভীষণভাবে ধকধক করছে। বুকে হাত না দিয়েও তা টের পাচ্ছি। এই জেলখানার পেছনের অংশ ভেঙে পড়েছে। সে ধ্বংসস্তূপ ছোট ঢিবির মতো উঠে রয়েছে। ওই ধ্বংসস্তূপের পাশেই ফাঁসি ঘর। এই জেলখানায় তেমন কিছু নেই, তবে অশরীরীর উপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছি এবং এখনো পাচ্ছি। আজ পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে, সম্পূর্ণ পরিষ্কার আকাশ, তার উপর আবার শনিবার। টর্চের আলোটা মাঝে মাঝে যেন কমে যাচ্ছে। ঢিবিটার কাছে আসতেই হঠাৎ মনে হলো আমার পাশ দিয়ে বিদ্যুৎ বেগে কেউ যেন হেঁটে গিয়েছে, কিন্তু ফিস ফিস করে আবার আওয়াজ শুনলাম। আবার গারদ খোলার সেই চাপা বিশ্রী শব্দটা হলো। পেছনে ফিরে আবার টর্চ মারলাম। দেখি একটা কালো বিড়াল আমার দিকে চেয়ে রয়েছে, স্থির হয়ে বসে। একটু আওয়াজ করে তার পাশে কোথায় যেন চলে গেল। চুপ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এখন কোনো শব্দ আর পাচ্ছি না। ধ্বংসস্তূপের ঢিবিতে আলো ফেলে কিছু পুরনো কাগজ দেখতে পেলাম। সেগুলো ইট সিমেন্টের ভরে চাপা পড়ে রয়েছে। বোধহয় কোনো সরকারি দলিল টলিল হবে। নিচু হয়ে কিছু ভাঙা ইট সিমেন্ট সামনে থেকে সরিয়ে দিলাম। টাইপিং করা সেকেলের পুরনো এক আদেশপত্র বেরিয়ে এলো। সেখানে রঙ্গলাল নামক এক জনৈক ব্যক্তির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তার অপরাধ, সে পুলিশ অফিসারকে গুলি করেছে। ফাউন্টেন পেনের লেখার নিচে স্বাক্ষরগুলো উঠে গিয়েছে। ঢিবিটার মধ্যে আরও কয়েকটা টাইপিং করা কাগজ গুচ্ছ চোখে পড়ল। কৌতূহলী হয়ে সে কাগজ গুচ্ছ ধারে টান দিতেই এক অপ্রত্যাশিত কিছু বেরিয়ে এলো। টর্চের আলোতে ঘর্মাক্ত মুখে দেখলাম সেটা চুল। কোনো পুরুষের নয়, স্ত্রীলোকের ঘন কালো লম্বা চুল। চুলগুলোকে দেখে মনে হয় সদ্য ধ্বংসস্তূপে চাপা পড়েছে। অর্থাৎ এই ধ্বংসস্তূপ পরিষ্কার করলে এখানে একটা আস্ত লাশ বেরিয়ে আসবে। বাইরের হাওয়া এসে চুলগুলোকে নড়িয়ে তুলল। আমি কম্পিত হাতে সেই কাগজগুলো ঢিবির উপর রেখে তার উপর কয়েকটা ভাঙা ইট চাপা দিলাম। এই ধ্বংসস্তূপের ঢিবিটা আসলে একটা কবরে পরিণত হয়েছে। এমন নিঃসঙ্গ ধ্বংসস্তূপের মধ্যে যে কারোর লাশ রয়েছে কল্পনাই করা যায় না। কিন্তু আশ্চর্যজনকভাবে দেহ পাচারের কোনো দুর্গন্ধ টের পাচ্ছি না। অনেকবার জোর করে শ্বাস নিলাম, তবুও কোনো গন্ধ পেলাম না। সেটা নিয়ে আর না ভেবে ফাঁসি ঘরের দিকে রওনা হলাম। ফাঁসি ঘরটা জেলখানার ভেতরে শেষের দিকে পশ্চিম প্রান্তের পাশাপাশি অবস্থিত। আগে যে এতগুলো ভৌতিক অভিযান করেছিলাম তখন কোনো প্রকার ভয় অনুভব হয়নি, কিন্তু এই পরিত্যক্ত জেলখানার অন্দরে ঢুকে ভয়ের মাত্রা অনবরত বেড়ে চলেছে। ফাঁসির ঘরের দরজার ওপর আলো ফেললাম। লোহার দরজার গায়ে নানা আঁকাবুকি করা, লোহার 3টে মরচে পড়া চেয়ার, যেগুলোতে বসলে এখনই ভেঙে যাবে। দূরে কোথা থেকে যেন শ্রীগালের মায়া কান্না ভেসে এলো। সেই সাথে একটা হাসির খিলখিল মৃদু শব্দ। সেই হাসিটা ফাঁসি ঘরের ভেতর থেকে আসছে। সেই হাসির মধ্যে যেন একটা নিষ্ঠুরতা রয়েছে। টর্চের আলো হঠাৎ কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। এই দেখে অস্বস্তিতে টর্চটা নিভিয়ে দিলাম। ফাঁসি ঘরে ঢুকতে গিয়েও দেখতে পাচ্ছি না। একটা অদৃশ্য কিছু আমার মনের মধ্যে ভীতির সঞ্চার করে পথ আটকে দিয়েছে যেন।
ফাঁসির ঘরের দরজায় কোনো প্রকার ছিটকিনি নেই, একটা ধাক্কা দিলেই খুলে যাবে। অন্ধকারে হাতড়ে দরজার উপরে হাত রাখলাম এবং সঙ্গে সঙ্গে কে যেন আমার কাঁধে খামচে ধরল। খানিকক্ষণের জন্য বোধহয় হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গিয়েছিল। সেই হাতের স্পর্শ এখনো টের পাচ্ছি। তারপর শুনতে পেলাম কতকগুলো পায়ের শব্দ, ঠিক যেন আমার পিছনে এসে থেমেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিলাম। ফাঁসি ঘরের ভেতরে গিয়ে সেই খিলখিল হাসির শব্দটা আবারও ভেসে এলো। এই অসময়ে একটা কাক ডেকে চলেছে। আস্তে আস্তে ঘাড় ঘোরাতে শুরু করলাম। পূর্ণিমার আলো আবছাভাবে এসে পড়ল। সেই আবছা আলোতে স্পষ্ট দেখলাম কতকগুলি ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। না, দাঁড়িয়ে নয়, তাদের মাথা পিছনের দিকে লম্বার মতো কি যেন একটা দড়ি। সেটা দড়ি, তারা দড়িতে ঝুলছে। প্রবল ভয়ে ও আতঙ্কে চিৎকার করে টর্চটা জ্বালিয়ে আলোটা পিছনে ফেললাম। আলোটা আগের মতোই বাড়ছে, আবার কমছে। একটা সময় আলো অনেকটা কমে গেল। কোথায়? আমার পেছনে, আমার পেছনে কেউ নেই তো? কিন্তু পেছনে না তাকালেও টর্চের আলোতে দেখতে পেলাম একটা রক্তমাখা হুইল চেয়ারের চাকার জং ধরা আওয়াজ। তুলে এদিক থেকে ওদিকে আপনা আপনি চলে গেল। আবার সেই গারদ খোলার শব্দটা হলো। বুঝলাম কলসঘরে জেলখানা অশরীরে স্বর্গরাজ্য। লোকের ধারণা তাহলে ঠিক, এখানে অতৃপ্ত প্রেতাত্মা রয়েছে। হঠাৎ নিচের কাঁধের দিকে নজর পড়তেই আচমকা চমকে উঠলাম। রক্তাক্ত একটা হাতের ছাপ, তাজা রক্ত। সেখানে হাত দিতেই আমার আঙ্গুলের মধ্যে রক্ত উঠে এলো। বুঝেছি এটা হয়তো আমার শেষ অভিযান। মনে একটু সাহস নিয়ে ফাঁসির ঘরের দরজায় আস্তে করে একটা ধাক্কা দিলাম। দরজাটা নিঃশব্দে খুলে গেল। ভেতর থেকে কয়েকটা বাদুর ডানা ঝাপটে বেরিয়ে এলো। এক পা করে যখন ভেতরে ঢুকলাম, তখন সহসা সশব্দে ফাঁসির দরজাটা বন্ধ হয়ে গেল। অত্যন্ত কষ্টে ও ভয়ে পরিস্থিতিটা মানিয়ে নিলাম। এই মুহূর্তে ভয় পেলে চলবে না, মাথা ঠিক রাখতেই হবে। বেশি ভয় পেলেই মৃত্যু একদম আসন্ন। কিন্তু মাথাটা ঠিক রইল না। যখন ফাঁসির মঞ্চের দিকে দৃষ্টি দিলাম, আমার শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে গেল। ভয়ে কাঠ হয়ে রইলাম, গলা শুকিয়ে গেল। ফাঁসির দড়িতে একটা মৃতদেহ ঝুলছে, প্যান্ট শার্ট পরা, কিন্তু সেগুলোই রক্তে ভিজে বিকৃত হয়ে গেছে। ফাঁসির দড়িটা তার গলায় প্রায় ঢুকে গেছে। সেখান থেকে রক্ত তর তর করে নিচটা ভিজিয়ে দিচ্ছে। লোকটার জিভ সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছে। জিভ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। তার চোখ দুটো খুব কুৎসিতভাবে বেরিয়ে এসেছে। কি বিভৎস ভয়ের ছাপ সে মুখে। তার হাত পা দুটো কাঠের মতো শক্ত। এই এক সত্যিকারের মৃতদেহ, সবে ফাঁসিতে ঝোলানো হয়েছে। পাশে একটা ব্যাগ চোখে পড়ল। এটা তো আমারই ব্যাগ, এটা কি করে এখানে এলো? বলে ব্যাগটা তুলতে গিয়ে যখন মৃতদেহটার আসল পরিচয় টের পেলাম, তখন সারা দেহে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। অত্যন্ত ভয়ে আতঙ্কিত হয়ে আবার সেই মুখটার দিকে টর্চ ধরলাম। আর কারোর লাশ নয়, এটা আমারই লাশ, আমারই মৃতদেহ, আমারই মুখ, কিন্তু ফাঁসিতে বিভৎস হয়ে গেছে। একই প্যান্ট শার্ট পরা,
পাশে একটা ভাঙা কাচের টুকরো পড়েছিল। সেটা তুলে নিজেকে দেখতে গিয়ে আরও ভয়ে শিহরিত হয়ে উঠলাম। আমার চোখের কোনো মনি নেই। আমার মৃতদেহটা দেহের ভরে আর দড়ির টানে মাথা থেকে আলাদা করে দিল। মাথাহীন দেহটা নিচে হুমড়ি খেয়ে পড়ল। আমার কাটা মাথাটা গড়িয়ে গড়িয়ে আমার পায়ের কাছে এলো। এতক্ষণ আপনারা এতক্ষণ আপনারা শুনছিলেন কলস ঘরে জেলখানা। আজকের আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সাথে।